সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। আজকে আমরা গত ক্লাসের যে বাকি অংশ ছিল বা যেটিকে আমরা চতুর্থ ক্লাস হিসেবে আমরা জানি, রাষ্ট্র সম্পর্কিত ক্লাস ছিল সেটি। সেখানে কিন্তু আমরা রাষ্ট্রের কিছু অংশ, রাষ্ট্র সম্পর্কিত কিছু অংশ আমরা বাদ রেখেছিলাম, সেটি নিয়ে কথা বলবো এবং একই সাথে আজকে নতুন একটি বিষয়ের অবতারণা করব, সেটি হলো রাষ্ট্রীয় সীমান্ত এবং সীমানা। তো চলো আমরা ক্লাস শুরু করার আগে জেনে নিই গত ক্লাসে আমরা কি কি বিষয়ে জ্ঞান লাভ করেছি বা জেনেছি। গত ক্লাসে আমরা রাষ্ট্র সম্পর্কে জেনেছি এবং রাষ্ট্রের সংজ্ঞা জেনেছি, রাষ্ট্র কাকে বলে সেটি উন্মোচন করার চেষ্টা করেছি আমরা। এরপর রাষ্ট্রের যে উপাদানগুলো ছিল বা আছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। রাষ্ট্রের উপাদান আলোচনা করতে গিয়ে আমরা রাষ্ট্রের মৌলিক উপাদান এবং গৌণ উপাদান, যেটিকে আমরা বলেছি মুখ্য এবং গৌণ উপাদান নিয়ে আমরা কথা বলেছি। এছাড়াও রাষ্ট্রের মুখ্য কার্যাবলী এবং গৌণ কার্যাবলী দেখেছি। একই সাথে পারিসরিক বৈশিষ্ট্য যেটি ছিল ভূগোলের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, সেখানে তিনটি বিষয় ছিল। আমরা সেই তিনটির মধ্যে রাষ্ট্রের অবস্থান এবং আকার, এই দুটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা এর বাকি যে অংশ সেটি নিয়ে অবশ্যই কথা বলবো। তো দেখি আমরা আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো সেটি একবার দেখে আসা যায়। গত ক্লাসের যে অংশটুকু বাকি ছিল রাষ্ট্রের আকৃতি, সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। এরপর সীমানা ও সীমান্ত সম্পর্কে আমরা ধারণা লাভ করব। একই সাথে সীমান্ত এবং সীমানার যে পার্থক্য রয়েছে সেটি সম্পর্কে আমরা জানব। এরপর আন্তর্জাতিক সীমানার কার্যাবলী জানবো আমরা। পরিশেষে আমরা আন্তর্জাতিক সীমানার প্রকারভেদ জানবার এবং ব্যাখ্যা বিশ্লেষণ করবার প্রয়াস চালাবো। তো প্রথমে আমরা রাষ্ট্রের আকৃতি নিয়ে কথা বলবো। রাষ্ট্রের আকৃতি বলতে আমরা কি বুঝি আসলে? রাষ্ট্র, একটি রাষ্ট্র দেখতে কেমন, এটিকে কিন্তু আমরা ওই রাষ্ট্রের আকৃতি বলতে পারি। তার মানে একটি রাষ্ট্র দেখতে গোলাকার নাকি লম্বাটে নাকি অন্য ধরনের, এর বাইরে অন্য কিছু, সেটিকে কিন্তু আমরা আকৃতি বলছি। তো রাষ্ট্রের আকৃতিকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি, যে আকৃতি অনুসারে রাষ্ট্রকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি সুসংহত, যেটিকে আমরা কম্প্যাক্ট বলতে পারি, মানে এটাকে আমরা আঁটোসাঁটো বলতে পারি। সুসংহত এবং অসংহত। অসংহত মানে যেগুলো লম্বাটে বা গোলাকার নয়, এরকম লম্বাটে বা অন্য কোনো আকৃতি, স্ফীতকায় এ ধরনের যদি থাকে সেগুলোকে আমরা অসংহত রাষ্ট্র বলবো। সুসংহত রাষ্ট্র কাকে বলে আমরা একটু দেখে আসি। সুসংহত রাষ্ট্র হলো প্রায় গোলাকার বা আঁটোসাঁটো প্রকৃতির বা আকৃতির যে দেশগুলো রয়েছে সেগুলোকে আমরা সুসংহত আকৃতির দেশ বলবো। এরকম আকৃতির দেশ পৃথিবীতে বেশ কয়েকটি রয়েছে। তাদের মধ্যে অন্যতম কিন্তু ফ্রান্স, যেটি দেখতে প্রায় গোলাকার। এছাড়াও রয়েছে আমাদের প্রায় পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কা, এটিও কিন্তু দেখতে প্রায় গোলাকার। তো এই রাষ্ট্রগুলো কিন্তু বিশেষ সুবিধা এখানে পায়। তোমরা যদি ফ্রান্সের এই মানচিত্র দেখো, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই রাষ্ট্রের ঠিক মাঝ বরাবর যদি আমরা চিন্তা করি, মাঝখান থেকে যদি রাষ্ট্রের যে কোনো প্রান্তের দূরত্ব আমরা চিন্তা করতে চাই, তাহলে কিন্তু আমরা দেখব রাষ্ট্রের এই মাঝখান থেকে আমরা রাষ্ট্রের যে কোনো প্রান্তে দূরত্ব প্রায় সমান হয়, খুব বেশি কম বেশি হয় না। এ কারণে কিন্তু এই সুসংহত রাষ্ট্রগুলো বিশেষ সুবিধা প্রাপ্ত হয়। তো সুবিধাগুলো কি আমরা দেখি। শত্রুর আক্রমণ প্রতিহত করা। একটি গোলাকার রাষ্ট্র বা সুসংহত রাষ্ট্রের
রাজধানী যদি মাঝামাঝি হয় এবং সেখান থেকে যদি সবকিছু নিয়ন্ত্রণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারো যে রাষ্ট্রের যে কোনো প্রান্ত যদি শত্রুর দ্বারা আক্রান্ত হয় বা অন্য কোনো শত্রু রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয়, সেখানে কিন্তু খুব সহজেই সেটার রেসপন্স করা যায় বা সেখানে সৈন্যবাহিনী পাঠানো যায় বা যুদ্ধাস্ত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাঠানো যায় খুব সহজে। এবং যেহেতু দূরত্ব খুব কম, এই কারণে কিন্তু বা দূরত্ব সমান যে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু এটি বিশেষ গুরুত্ব বহন করে এই সুসংহত আকৃতির দেশগুলোর ক্ষেত্রে। এরপর যদি আমরা দেখি জাতীয় সুসংহতি রক্ষা বা প্রতিস্থাপন, যদি কোনো কারণে দেশের মধ্যে জাতীয় সুসংহতি বা সংহতির অভাব দেখা দেয় বা সেটিকে প্রতিস্থাপন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই সুসংহত দেশগুলোর ক্ষেত্রে এটি করা খুব সহজ হয়। সুসংহত দেশগুলোর ক্ষেত্রে এটি করা সহজ হয় এই কারণে যে এটি যেহেতু প্রায় গোলাকার একটি রাষ্ট্র হয়, সে কারণে কিন্তু রাষ্ট্রের জনগণের মধ্যেও প্রায় একই ধরনের কালচার আমরা দেখতে পাই। যে একই ধরনের কালচার থাকার কারণে কিন্তু সেখানে সুসংহতি রক্ষা করা অনেকটাই সহজ হয়। বা কোনো কারণে যদি সামান্য ভুল বোঝাবুঝি বা অন্য কোনো কারণে যদি জাতীয় সংহতি নষ্ট হবার প্রবণতা তৈরিও হয়, সেটাও কিন্তু প্রতিস্থাপন করা খুব সহজ হয় এই কম্প্যাক্ট শেপের যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোর জন্য। এরপর যাতায়াত ব্যবস্থা সহজ। তোমরা খুব সহজেই এই যাতায়াত ব্যবস্থাকে আগের দুটি বিষয়ের সাথে রিলেট করতে পারো, যে এখানে শত্রু আক্রমণ প্রতিহত করার জন্য যে বিষয়, সেখানে কিন্তু যাতায়াত ব্যবস্থা প্রয়োজন হয় এবং সুসংহতি রক্ষার ক্ষেত্রেও কিন্তু যাতায়াত ব্যবস্থার বড় একটা ভূমিকা থাকে। কারণ একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ কালচার কিরকম হবে সেটি কিন্তু রাষ্ট্রের জনগণের মধ্যে যাতায়াত যোগাযোগ এগুলোর উপরেও নির্ভর করে। এবং এখানে কিন্তু এই সুসংহত রাষ্ট্রগুলোর ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা সহজে গড়ে তোলা সম্ভব হয়, যেটি অসংহত রাষ্ট্রের ক্ষেত্রে আসলে খুব কঠিন হয়ে দাঁড়ায়। এরপর নিয়ন্ত্রণ করা। রাষ্ট্রের বহিঃশত্রু আক্রমণ থেকে যেমন রাষ্ট্রকে রক্ষা করা যায়, তেমনি রাষ্ট্রের অভ্যন্তরে কোনো সমস্যা তৈরি হলে বা কোনো অসামঞ্জস্যপূর্ণ আচরণ কোথাও লক্ষ্য করা গেলে বা নিয়ন্ত্রণ হারিয়ে গেলে বা অরাজকতা সৃষ্টি হলে, সেখানে কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করা খুব সহজ হয় সুসংহত রাষ্ট্রগুলোর ক্ষেত্রে। তো এইসব সুবিধা কিন্তু অসংহত রাষ্ট্র যেগুলো রয়েছে সেগুলোর নর্মালি আমরা দেখি না। তো আমরা একটু দেখব যে অসংহত রাষ্ট্রগুলো কি ধরনের। অসংহত রাষ্ট্র তোমরা অবশ্যই জানো, যেগুলো গোলাকার বা প্রায় গোলাকার নয়, যেগুলো দেখতে, এগুলোকে আমরা অসংহত রাষ্ট্র বলছি। এবং অসংহত রাষ্ট্রের আকৃতি বেশ কয়েক ধরনের হতে পারে, সেগুলো আমরা দেখব। এবং এখানে আমরা একটি দেখতে পাচ্ছি, যেটি হলো দীর্ঘায়িত আকৃতি বা ইলাঙ্গেটেড শেপ। যে ইলাঙ্গেটেড শেপ বা দীর্ঘায়িত আকৃতি বলতে কি বোঝাচ্ছি আমরা, যে রাষ্ট্রের যদি খুব বেশি, রাষ্ট্রটি যদি ভৌগোলিকভাবে খুব বেশি লম্বাটে হয়, সেটিকে আমরা ইলংগেটেড বা দীর্ঘায়িত বলছি। এখন দীর্ঘায়িত কখন হবে? যখন একটি রাষ্ট্রের প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত 1:6 বেশি হবে। তার মানে এই প্রস্থ যদি দৈর্ঘ্য যদি প্রস্থের 6 গুণের বেশি হয়, সেটিকে আমরা দীর্ঘায়িত আকৃতির রাষ্ট্র বলবো। এখানে কিন্তু আমরা চিলির মানচিত্র দেখতে পাচ্ছি। তোমরা খুব সহজে বুঝতে পারো, এখানে যদি আমরা দৈর্ঘ্য ধরি, সেখানে প্রস্থ কিন্তু 6 গুণের বেশি, যে কারণে এটি দীর্ঘায়িত একটি রাষ্ট্র এবং পৃথিবীতে অন্যতম একটি দীর্ঘায়িত রাষ্ট্র এটি। উদাহরণ হিসেবে আমরা সবসময় এটির
কথা বলে থাকি। আর এখানে এই ধরনের রাষ্ট্র যে সমস্যাগুলোর মধ্যে পড়ে সেটি হলো যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে এই এক প্রান্ত যদি আমরা উত্তর প্রান্ত ধরি, সেখান থেকে দক্ষিণ প্রান্তের যদি যাতায়াতের কথা আমরা চিন্তা করি, তাহলে কিন্তু বিশাল পথ কিন্তু পাড়ি দিতে হয়। সেটি কিন্তু সমস্যার সৃষ্টি করে এসব দীর্ঘায়িত আকৃতির রাষ্ট্রগুলোর ক্ষেত্রে। এরপর জাতীয় সংহতি রক্ষা কিন্তু অনেক সময় সম্ভব হয় না। কেন? বা আমরা অন্যভাবে বলতে পারি, জাতীয় সংহতি এখানে খুব কম দেশের ক্ষেত্রেই থাকে। কারণ একটি রাষ্ট্রের একদম উত্তরের জলবায়ু, উত্তরের যে সংস্কৃতি, সেটির সাথে কিন্তু দক্ষিণের সংস্কৃতি এবং জলবায়ুর মিল আমরা খুব কমে দেখি। এবং এক্ষেত্রে এই রাষ্ট্রটির ক্ষেত্রেও আমরা কিন্তু দেখি যে উত্তরের সাথে দক্ষিণের যে জলবায়ুগত পার্থক্য, সেটি কিন্তু বেশ পার্থক্য, যেটি চোখে পড়বার মতো। এরপর যদি আক্রান্ত হয় দেশ, যেটি আমরা আগে দেখলাম সুসংহত রাষ্ট্রের ক্ষেত্রে খুব সহজে সেই আক্রমণ প্রতিহত করা যায়, বা সেখানে সরকারি রেসপন্স পাঠানো যায় বা নিয়ন্ত্রণ করা যায়। সেই বিষয়গুলো কিন্তু এখানে আমরা খুব এইসব রাষ্ট্রের ক্ষেত্রে, দীর্ঘায়িত রাষ্ট্রের ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। সেটি কিন্তু আমরা খুব সহজেই অনুমান করতে পারি। এরপর যদি আমরা দেখি খণ্ডিত বা ফ্র্যাগমেন্টেড স্টেটস, এক্ষেত্রে আমরা খণ্ডিত রাষ্ট্রগুলোর মধ্যে যদি আমরা দেখি, সেখানে আমরা মালদ্বীপের উদাহরণ দিতে পারি। তারপর আমরা অবশ্যই ইন্দোনেশিয়ার উদাহরণ দিতে পারি। খণ্ডিত দেশ এ কারণে বলছি যে রাষ্ট্রগুলো ভৌগোলিকভাবে আলাদা, বা এই ভৌগোলিকভাবে এই রাষ্ট্রগুলোর যে ভূখণ্ড রয়েছে, সেগুলো একটির সাথে আরেকটির খণ্ড রয়েছে, বা একটি খণ্ড নয়, এখানে 3-4 বা তার বেশি খণ্ড রয়েছে। এরকম কিন্তু আমরা একটি উদাহরণ এখানে নিয়ে আসতেই পারি। সেটি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে যেটি ছিল, সেটি কিন্তু একটি খণ্ডিত রাষ্ট্র ছিল। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দোনেশিয়া এবং মালদ্বীপ, এখানে কিন্তু মালদ্বীপে আমরা জানি প্রায় 1192টি দ্বীপ রয়েছে। তো 1192টি দ্বীপের সমন্বয়ে এই রাষ্ট্রটি গঠিত। আবার যদি আমরা ইন্দোনেশিয়ার কথা চিন্তা করি, সেখানে 17,508টি দ্বীপ রয়েছে, ছোট বড় দ্বীপ, যদিও সবগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এখানে 600 থেকে 700 দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই সব ফ্র্যাগমেন্টেড স্টেট যদি আমরা চিন্তা করি, সেখানেও কিন্তু আমরা যোগাযোগের ক্ষেত্রে, এখানে যদি যাতায়াতের কথা আমরা বলি, সেখানে কিন্তু আমরা দেখব জাভা সুমাত্রা সাথে যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা কিন্তু সরাসরি সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ কিন্তু সম্ভব নয়। এখানে আবার বালির সাথে কিন্তু সুমাত্রা দ্বীপের সম্ভব নয়। বালি যে দ্বীপ রয়েছে, সেখানে নিজেদের মধ্যে এত রেল ব্যবস্থা, রেল যোগাযোগ স্থাপন করতে পারে, কিন্তু এখানে অন্য যে দ্বীপগুলো রয়েছে সেগুলোর সাথে সম্ভব হয় না। সুতরাং এটি কিন্তু স্পষ্ট যে খণ্ডিত রাষ্ট্রের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা কিন্তু অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যাতায়াতের ক্ষেত্রে এই রাষ্ট্রগুলো সব ধরনের যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা এখানে স্থাপন করতে পারে না, বা স্থাপন করতে ব্যর্থ হয়। এরপর যদি আমরা দেখি স্ফীত বা কৃশতা প্রাপ্ত, যেটাকে আমরা প্রোটিউবারেন্ট অ্যান্ড অ্যাটেনুয়েটেড স্টেটস আমরা বলছি। স্ফীত বা কৃশতা প্রাপ্ত কি আমরা একটু দেখে নিই। এখানে আমরা ব্যাংককের, থাইল্যান্ডের মানচিত্র এবং মিয়ানমারের মানচিত্র দেখতে পাচ্ছি। থাইল্যান্ডের মানচিত্রে তোমরা যদি খেয়াল করো, তাহলে দেখবে এই মানচিত্রে কিন্তু একটি বিষয় রয়েছে, এটি কিন্তু প্রায় গোলাকার। এটিকে আমরা প্রায় গোলাকার বলছি, বা প্রায় গোলাকার না হলেও অনেকটাই গোলাকার। কিন্তু এর
একটি অংশ, এই রাষ্ট্রের একটি অংশ কিন্তু লম্বা হয়ে অন্য রাষ্ট্রের পাশ দিয়ে বা অন্য রাষ্ট্রের মাঝ দিয়ে ঢুকে সেটি কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে, যেটি কিন্তু মূল ভূখণ্ডের যে দৈর্ঘ্য তার চেয়েও কিন্তু অনেক সময় দেখি আমরা এই স্ফীত হওয়া বা কৃশতাপ্রাপ্ত যে অংশ সেটি কিন্তু অনেক বড় হিসেবে আমরা দেখতে পাই। আবার মিয়ানমারের ক্ষেত্রেও আমরা কিন্তু একইভাবে দেখতে পাচ্ছি এই অংশটুকু একদম দক্ষিণের দিকে প্রলংড হয়েছে। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে একটি রাষ্ট্রের যদি এরকম সমস্যা থাকে, এগুলোকে আমরা রাষ্ট্রের অবস্থানগত দুর্বলতা আমরা বলছি বা আকৃতিগত দুর্বলতা আমরা বলছি। এই কারণে যে এই রাষ্ট্রটি যখন গোলাকার হতো সেটি আমরা দেখেছি, সেটিকে কন্ট্রোল করা খুব সহজ, সেটির অনেক সুবিধা রয়েছে, কিন্তু এইসব রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ করে আমরা বেশ অসুবিধা দেখতে পাই। আবার যদি অন্যভাবে চিন্তা করি, এসব রাষ্ট্রের ক্ষেত্রে যদি মূল ভূখণ্ড থেকে অনেক দূরে একটি অংশ চলে যায়, সেক্ষেত্রে কিন্তু কিছু সুবিধাও আমরা অনেক সময় দেখতে পাই। যেমন মিয়ানমারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব মিয়ানমারের এই অংশ প্রলংড হওয়ার কারণে কিন্তু এটি বঙ্গোপসাগরের বেশ খানিক অংশ কিন্তু এটি এর যে সমুদ্র সীমা তার আওতাভুক্ত করতে পেরেছে। সেটি কিন্তু অনেক বড় একটি বিষয় একটি রাষ্ট্রের গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য। তো এই স্ফীত বা কৃশতাপ্রাপ্ত রাষ্ট্রগুলো যেমন অসুবিধা রয়েছে, তেমনি কিছু সুবিধাও কিন্তু আমরা দেখতে পাই। একইভাবে থাইল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখি অনেকগুলো দ্বীপ এবং অনেকগুলো আমরা সি বিচ আমরা এখানে দেখতে পাই, যেগুলো কিন্তু ব্যাংকককে অন্যরকম উচ্চতায় নিয়ে গিয়েছে পৃথিবীতে। এরপর যদি আমরা দেখি ছিদ্রায়িত রাষ্ট্র বা পারফরেটেড স্টেটস, সেই পারফরেটেড স্টেটস কি, যে একটি রাষ্ট্র যখন অন্য একটি রাষ্ট্রের মধ্যে অবস্থান করে এবং একটি রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে অবস্থান করে সেই রাষ্ট্রটিকে কিন্তু ছিদ্র করে দেয়, এটিকে আমরা ছিদ্রায়িত রাষ্ট্র বলছি। এবং এখানে কিন্তু সাউথ আফ্রিকা যেটি রয়েছে সেটি ছিদ্রায়িত রাষ্ট্র এবং লেসোথো যেটি রয়েছে সেটি কিন্তু ছিদ্রকারক রাষ্ট্র হিসেবে আমরা বলছি। আবার একইভাবে এখানে ইতালির ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে বলতে পারি যে ইতালি হলো ছিদ্রায়িত রাষ্ট্র এবং এখানে যে রাষ্ট্রটি রয়েছে ভ্যাটিকান সেটি কিন্তু ছিদ্রকারক রাষ্ট্র হিসেবেই পরিচিত। তো এখানে সবচেয়ে বড় সমস্যা হলো ছিদ্রায়িত রাষ্ট্রের ক্ষেত্রেই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় এখানে যে ছিদ্রায়িত যে ছিদ্র করে যে রাষ্ট্রটি, যেমন লেসোথো এখানে যদি বাইরে যেতে চায়, বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই সাউথ আফ্রিকার অনুমোদন লাগবে এবং তার সাথে নেগোশিয়েট করে এটি করতে হবে। একইভাবে রোমের ক্ষেত্রেও দুঃখিত আমাদের যে ইতালি রয়েছে এই ইতালির ক্ষেত্রেও কিন্তু আমরা একই সমস্যা আমরা দেখতে পাই যে ভ্যাটিকান যদি বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে চাই তাহলে কিন্তু ইতালির অনুমোদন এবং এর সহযোগিতা অবশ্যই প্রয়োজন। তো এক্ষেত্রে কিন্তু দুটি রাষ্ট্রই সমস্যার মধ্যে থাকে, যে রাষ্ট্র ছিদ্রায়িত রাষ্ট্র সেটিও সমস্যায় পড়ে, আবার যে রাষ্ট্র ছিদ্র করলো সেটিও কিন্তু সমস্যায় পড়ে। তবে যে রাষ্ট্রটি ছিদ্রায়িত হলো সে রাষ্ট্রটির চেয়ে যে রাষ্ট্রটি ছিদ্রায়িত করলো বা ছিদ্র করলো সেটি কিন্তু বেশি সমস্যায় থাকে। এরপর যদি আমরা দেখি যৌগিক রাষ্ট্র, একটি রাষ্ট্রের ক্ষেত্রে প্রায় কম্প্যাক্ট শেপ আমরা দেখতে পারি অনেক সময়, আবার একই সাথে কম্প্যাক্টের সাথে কিন্তু আমরা আবার ভিন্ন ধরনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। যেমন এখানে ইন্ডিয়াকে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি প্রায় মাঝখান থেকে এটি
চারিদিকে প্রায় সমান, বা দূরত্ব হলেও খুব বেশি দূরত্ব না, কিন্তু এর একটি অংশ যেটিকে নর্থ ইস্ট বলা হয়, উত্তর পূর্বের যে অংশ রয়েছে সেভেন সিস্টার্স, এটির সঙ্গে তোমাদের অবশ্যই পরিচয় রয়েছে। এই অংশটি কিন্তু এই রাষ্ট্রটিকে প্রায় গোলাকার বা সুসংহত রাষ্ট্র থেকে বের করে দিয়েছে। এটির মূল ভূখণ্ড কিন্তু প্রায় সুসংহত হলেও এই নর্থ ইস্টের কারণে কিন্তু এই রাষ্ট্রটি আমরা সুসংহত বলতে পারছি না। আবার এটির কারণে যে আমরা অন্য কোনো শেপের কথা বলবো সেটি কিন্তু বলা যাচ্ছে না। তার মানে এটি একটি যৌগিক শেপড বা কম্পাউন্ড শেপড স্টেট আমরা বলতে পারি এটিকে। একইভাবে আমরা এখানে ইউএস এর কথা বলতে পারি। এটি আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জ কিন্তু এটিকে যৌগিক স্টেট হিসেবে পরিচিত করে দিয়েছে বিশ্বের মাঝে, কিন্তু মূল ভূখণ্ড কিন্তু আমরা প্রায় আমরা সুসংহতই বলতে পারি। আবার এক্ষেত্রেও আমরা এটির কথা বললাম, আবার আন্দামান নিকোবর যে দ্বীপ রয়েছে সেটিও কিন্তু যৌগিক রূপ ধারণ করার জন্য দায়ী। তো তোমরা নিশ্চয়ই রাষ্ট্রের যে আকৃতি সেটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা রাষ্ট্রের সীমান্ত ও সীমানার পরিচয় নিয়ে আমরা কথা বলবো। সীমান্ত কি? সীমান্ত বলতে রাষ্ট্রের প্রান্তভাগে অবস্থিত এলাকাকে বোঝানো হয়, মানে এটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, তার মানে এর আয়তন রয়েছে আমরা যেটি বলি। এটি মূলত প্রতিবেশী রাষ্ট্রের সীমানার সামনে অবস্থিত নিজ দেশের ভূমিকে বোঝায়। তার মানে এটি কিন্তু একটি রেখা নয়, শুধু একটি রেখা নয়, এটি কিন্তু একটি এলাকাকে বোঝায়। এটি কিন্তু নিজ রাষ্ট্রের এলাকা, অন্য রাষ্ট্রের সাথে এর কোনো সম্পর্ক নেই। আর সীমানার কথা যদি বলি তাহলে বলবো প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যে ভৌগোলিক সীমারেখা। যেমন ভারত বাংলাদেশের যে সীমারেখা রয়েছে সেটিকে আমরা সীমানা বলছি। এটি কিন্তু পারিসরিক সীমাকে বোঝায় একটি রাষ্ট্রের। এখন আমরা এই দুটি বিষয়ের পার্থক্য যদি করতে চাই তাহলে তোমরা আরো ক্লিয়ার হতে পারবে বিষয়টি। পার্থক্যের বিষয়ে যদি সংজ্ঞায় আমরা যাই তাহলে দেখবো রাষ্ট্রের প্রান্তে অবস্থিত এলাকা, যেটা একটু আগে আমরা বললাম, আর সীমানা হলো রাষ্ট্রের শেষ সীমা যা রেখা ভিত্তিক। দেখো প্রথমে এটি সীমান্ত যেটি সেটি কিন্তু এলাকায় রয়েছে, মানে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, আর এখানে যেটি বলা হচ্ছে সেটি একটি রেখা মাত্র, তার মানে এর প্রস্থ নেই। এটি হয়তো শুধু একটি রেখা দিয়ে আমরা চিহ্নিত করতে পারি। এরপর এটি কিন্তু নির্দিষ্ট নয়, সীমান্ত কিন্তু নির্দিষ্ট করা যায় না, কতটুকু পর্যন্ত সীমান্ত এটি কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু সীমানা কিন্তু সুনির্দিষ্ট, রেখা দিয়ে যখন চিহ্নিত করা হয় বা নদীর মাঝ বরাবর দিয়ে যদি আমরা চিহ্নিত করি, সীমানা নির্ধারণ করি, তাহলে কিন্তু সেটি সুনির্দিষ্ট থাকে। কিন্তু সীমান্ত কিন্তু সুনির্দিষ্ট নয়। কেন? সীমান্ত এলাকা অনেক বড় হতে পারে, কোনো কোনো জায়গায় ছোট হতে পারে। যেমন আমরা বুড়িমারি সীমান্ত এলাকা বলতে পারি, অথবা আমরা যে অঞ্চলগুলো রয়েছে যেমন লাঠিটিলা যে অঞ্চল রয়েছে সেখানে লাঠিটিলা সীমান্ত অঞ্চল বলতে পারি আমরা। সেগুলো কিন্তু সীমান্ত এলাকা, তার মানে এখানে ওই অঞ্চলগুলোতে কিন্তু বাংলাদেশের মানুষ বসবাস করে, আর এখানে সীমানায় কিন্তু সেটি সম্ভব নয় বা সেটি নেই। আইনগত ভিত্তির ক্ষেত্রে যদি বলি, সীমান্তের কোনো আইনগত ভিত্তি নেই। সীমান্ত কোনো এলাকায় আমরা অনেক এলাকায় কিন্তু আমরা সীমান্তের কথা উল্লেখ করি না। সীমান্তগুলো কিন্তু নর্মালি আমরা সেসব এলাকাতেই বলি যেসব এলাকায় প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা বাণিজ্যিক লেনদেন আমরা করি, বা সেগুলোতে যদি পোর্ট থাকে বা বন্দর থাকে, স্থল বন্দর থাকে, সেগুলোকে আমরা সীমান্ত এলাকা বলি। যেমন যশোরে আমরা সীমান্ত এলাকা বলতে পারি, যশোরের যে অংশ রয়েছে ইন্ডিয়ার সাথে সেগুলোকে, যেটি আমরা বেনাপোলের কথা এখানে উল্লেখ করতে পারি। আবার ও পাশে যদি আমরা চিন্তা করি, ইন্ডিয়ার ক্ষেত্রে পেট্রাপোল হলো ওদের সীমান্ত এলাকা। তো আয়তনের ক্ষেত্রে আমরা বললাম আগে এটির আয়তন রয়েছে আর সীমানার কোনো আয়তন নেই। জনবসতি এখানে থাকতে পারে, যেটি আগেও বললাম, যেহেতু এটি
দৈর্ঘ্য প্রস্থ রয়েছে এবং একটি এলাকাকে বোঝায়, নিজ দেশের মধ্যে একটি এলাকাকে বোঝায়। এটিকে আমরা জনবসতি আমরা দেখতে পাই এখানে। কিন্তু সীমানার ক্ষেত্রে কিন্তু যেহেতু এটিকে আমরা একদম সীমা রেখা বলি, বা এই রেখা দিয়ে দুটি দেশের পার্থক্য করা যায়, দুটি দেশের ভৌগোলিক সীমানা পার্থক্য করা যায়, সে কারণে কিন্তু এখানে জনবসতি থাকা সম্ভব নয়। শক্তির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটি হলো কেন্দ্রাতিক শক্তি, আর সীমানার ক্ষেত্রে আমরা কেন্দ্রাভিক শক্তির পরিচয় পাই। পৃথকীকরণের ক্ষেত্রে রাষ্ট্রের পৃথকীকরণ করে না সীমান্তগুলো, কারণ সীমান্ত রাষ্ট্রের অভ্যন্তরে থাকে, যে কারণে পৃথকীকরণ করে না। আবার সীমানা কিন্তু এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের আলাদা করে, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রকে আলাদা করে। সুতরাং তোমরা এই দুটির পার্থক্য নিশ্চয়ই এখন ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আন্তর্জাতিক সীমানার কার্যাবলী আমরা দেখব। প্রতিরক্ষামূলক কার্যাবলীর কথা যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা বলতে পারি যে একটি সীমানা প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হতে পারে। যেমন ভারতের যে সীমানা রয়েছে চীনের সাথে এবং নেপালের সাথে, যেটি হিমালয় পর্বত দিয়ে চিহ্নিত করা, হিমালয় পর্বতই একটি সীমানা হিসেবে এখানে রয়েছে। এবং এই সীমানা কিন্তু সরাসরি চীনের সাথে ভারতের যুদ্ধকে অনেক সময় বাধা দেয়, বা এই অঞ্চলগুলোতে কিন্তু ওই ধরনের স্থল যে যুদ্ধ, সেটি কিন্তু বড় ধরনের যুদ্ধ এখানে করতে বাধা দেয় কিন্তু এই সীমানা, কারণ এটি পর্বতময় সীমানা, সে কারণে এখানে কিন্তু যুদ্ধের আশঙ্কা খুব কম। তো এটি কিন্তু প্রতিরক্ষামূলক কাজেও ব্যবহৃত হয়, বা প্রতিরক্ষার ক্ষেত্রে এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর রাজনৈতিক অন্তরায় আমরা যদি দেখি, যে একটি রাষ্ট্রের জনগণ চাইলেই কিন্তু সীমানা টপকে বা সীমানা পার হয়ে অন্য রাষ্ট্রে প্রবেশ করতে পারে না। এটি কিন্তু সীমানার অন্যতম একটি কাজ, যে এটি প্রথমে যেটি দেখলাম যে যুদ্ধকে বাধা দিবে, যে যুদ্ধ যদি সংগঠিত হবার মতো অবস্থা তৈরিও হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখি এই আন্তর্জাতিক সীমানাগুলো বাধার সৃষ্টি করে সেই যুদ্ধের ক্ষেত্রে। আবার রাজনৈতিকভাবে যদি কোনো দেশের জনগণ বা নাগরিক অন্য একটি দেশে প্রবেশ করতে চায়, সেটি কিন্তু একমাত্র বাধা হয়ে দাঁড়ায় এখানে আন্তর্জাতিক সীমানা। এটি কিন্তু আমরা খুব সহজে দেখতে পারি ইউরোপের ক্ষেত্রে। ইউরোপে যে অভিবাসী সমস্যা, অভিবাসন সমস্যা দেখতে পাচ্ছি আমরা, বা মেক্সিকোতে আমরা দেখি, ইউএসএ তে দেখি, সেগুলো কিন্তু এই সীমানার কারণে কিন্তু এটি রক্ষা করা বা এটি রোধ করা সম্ভব হচ্ছে। এরপর সামাজিক অন্তরায়, এখানে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ ভারত এবং বাংলাদেশের সীমানায়, এখানে কিন্তু সামাজিকভাবে এই দুটি রাষ্ট্রের এই সীমান্তবর্তী অঞ্চলের মানুষগুলোর যদিও তাদের সামাজিকভাবে তারা একই ধরনের, প্রায় একই ধরনের সংস্কৃতিতে গড়ে উঠেছে, কিন্তু তাদের কিন্তু এই সামাজিকভাবে মিশবার যে প্রচেষ্টা, সেটি কিন্তু সম্ভব হয় না, বা সেটির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে কিন্তু এই সীমানা। এরপর অর্থনৈতিক অন্তরায়ের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে অর্থনৈতিকভাবে একটি রাষ্ট্রের মধ্যে যদি কোনো পণ্য অন্য রাষ্ট্রে কোনো পণ্য ঢুকতে চায়, সেটি কিন্তু অর্থনৈতিকভাবে এটি এই সীমানাগুলো বাধা দেয় অর্থনৈতিক ক্ষেত্রে। সেখানে কিন্তু বাধা টপকানোর জন্য বা বাধা পেরোবার জন্য যে রাষ্ট্রে এই পণ্যগুলো আসছে, সেই রাষ্ট্রকে কিন্তু অনেক সময় ভ্যাট দিতে হয়, বা কাস্টমস ডিউটি আমরা যেটা বলি, সেটি কিন্তু পরিশোধ করে তারপরে রাষ্ট্রের অভ্যন্তরে অন্য রাষ্ট্রের মালামাল বা পণ্য ঢুকতে পারে। এটি কিন্তু সম্ভব হয়েছে একমাত্র এই আন্তর্জাতিক সীমানা থাকার কারণে। সীমানা না থাকলে কিন্তু এটি সম্ভব হতো না। এরপর সীমান্ত বলয়ের সম্পদ আহরণের ক্ষেত্রে কিন্তু এটি সহযোগী ভূমিকা পালন করে। এখানে জার্মানি এবং নেদারল্যান্ডসের সীমানা এলাকায়
বা সীমান্ত এলাকায় কিন্তু আমরা যেটি জানি সেখানে কিন্তু এই জার্মানির মধ্যে প্রায় 1 কিলোমিটার এবং নেদারল্যান্ডসের মধ্যে 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু কয়লা খনি ছিল, এবং এই কারণে এই জার্মানি এবং নেদারল্যান্ডস কিন্তু একটি চুক্তি করে এবং সেই চুক্তি অনুসারে কিন্তু তারা তাদের সীমানা কিন্তু অতিক্রম করে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত। এটি আন্তর্জাতিক সীমানার একটি কাজ, যে সহযোগিতামূলক আচরণ করা এখানে, বিশেষ করে সম্পদ আহরণের ক্ষেত্রে। এরপর পরিবহন অন্তরায়, একটি রাষ্ট্রের পরিবহন কিন্তু অন্য রাষ্ট্রে ঢুকতে পারে না শুধু এই আন্তর্জাতিক সীমানার কারণে। এরপর যদি আমরা দেখি সীমানার প্রকারভেদ, স্থল সীমা, সমুদ্র সীমা ও আকাশ সীমা। এটি নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, আমরা স্থল সীমা নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক স্থল সীমানার প্রকারভেদ, ভূপ্রাকৃতিক, এটি দুই ভাগে আমরা ভাগ করতে পারি, গঠন ভিত্তিক প্রকারভেদ, আবার আমরা উৎপত্তি ভিত্তিক প্রকারভেদ আমরা দেখতে পারি। গঠন ভিত্তিক প্রকারভেদ যদি আমরা দেখি তাহলে ভূপ্রাকৃতিক সীমানা, জ্যামিতিক সীমানা, সাংস্কৃতিক সীমানার কথা আমরা বলতে পারি। এরপর উৎপত্তিগত ভিত্তিতে যদি আমরা দেখি সেখানে পূর্ববর্তী, পরবর্তী ও অবলুপ্ত সীমানা, এই তিনটি সীমানা আমরা দেখতে পাই। এখন আমরা গঠনমূলক বা গঠন ভিত্তিতে যে সীমানা রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমরা কথা বলবো ভূপ্রাকৃতিক সীমানা নিয়ে। ভূপ্রাকৃতিক সীমানা কয়েক ধরনের হতে পারে। পর্বত দ্বারা, যেটি হতে পারে আর্জেন্টিনা এবং চিলির মধ্যে যে পর্বত রয়েছে অ্যান্ডিজ পর্বতমালা, সেটি কিন্তু এই চিলি এবং আর্জেন্টিনার মধ্যে সীমানা হিসেবে কাজ করে, এটি কিন্তু ভূপ্রাকৃতিক সীমানা। এরপর যদি আমরা নদীভিত্তিক সীমানা দেখি তাহলে কিন্তু আমরা এখানে রাইন নদী যেটি রয়েছে সেটি কিন্তু জার্মানি, নেদারল্যান্ডসের মধ্যে সীমানা গড়ে দিয়েছে। একইভাবে আরো যদি আমরা দেখি আর্জেন্টিনা এবং উরুগুয়ের মধ্যে উরুগুয়ে নদী, বাংলাদেশ মিয়ানমারের মধ্যে নাফ নদী কিন্তু সীমানা হিসেবে এখানে আবির্ভূত হয়েছে। একই সাথে আমরা যদি এই কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে নায়াগ্রা নদী রয়েছে সেই নদী কিন্তু এই দুটি রাষ্ট্রকে বিভক্ত করেছে বা সীমানা টেনে দিয়েছে, এটিও কিন্তু ভূপ্রাকৃতিক সীমানা। এরপর হ্রদ ভিত্তিক সীমানা, যেটি তানজানিকা যে হ্রদ রয়েছে সেটি কিন্তু তানজানিয়া এবং কঙ্গো জায়ারকে আলাদা করেছে বা এই দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা টেনে দিয়েছে। এরপর বনভূমির ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে ব্রাজিলের সাথে বেশ কয়েকটি দেশের বনভূমিগত সীমানা রয়েছে, যেটি মূলত আমাজন যে বন রয়েছে তাদের, সেটির ভিত্তিতে আসলে এখানে সীমানা টেনে দেওয়া হয়েছে, যেটি ভূপ্রাকৃতিক সীমানা হিসেবে চিহ্নিত করা যায়। এরপর জ্যামিতিক সীমানা যদি আমরা দেখি, জ্যামিতিক সীমানা এই কারণে বলছি, এইসব সীমানায় কিন্তু কোনো প্রকার সার্ভে ছাড়া বা জরিপ ছাড়া কিন্তু এই সীমানাগুলো টেনে দেওয়া হয়েছে। বিশেষ করে এই আমরা আফ্রিকায়, উত্তর আফ্রিকার দেশগুলোতে যেটি দেখতে পাই যে সাম্রাজ্যবাদী যে রাষ্ট্রগুলো এখানে ছিল তারা যখন চলে যায় তারা কিন্তু তাড়াহুড়ো করে এখানে শুধু জ্যামিতিক রেখা টেনে দিয়ে রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন টেনে দিয়েছে বা রাষ্ট্রের সীমানা টেনে দিয়েছে। এগুলো কিন্তু রাষ্ট্রগুলোর ক্ষেত্রে পরবর্তীতে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করেছে, যে ধরনের সমস্যা কিন্তু আমরা পরবর্তীতে অনেক ক্ষেত্রে দেখেছি। একই পরিবারকে হয়তো দুটি রাষ্ট্রে ফেলে দিয়েছে বা একই গ্রামকে দুটি রাষ্ট্রের মধ্যে নিয়ে এসেছে, এগুলো জ্যামিতিক সীমানা। আবার একইভাবে কানাডা এবং ইউএস এর 49 ডিগ্রি যে অক্ষরেখা রয়েছে সেটিও কিন্তু জ্যামিতিক সীমানারই উদাহরণ। আবার কোরিয়াকে 38 ডিগ্রি অক্ষরেখা দিয়ে যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে বিভাজন সেটিও কিন্তু জ্যামিতিক সীমানারই উদাহরণ। এরপর সাংস্কৃতিক সীমানা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে সাংস্কৃতিক ভিত্তিতে, সাংস্কৃতিক যে ট্রেডগুলো রয়েছে বা উপাত্তগুলো রয়েছে সেগুলো ভিত্তিতে যদি রাষ্ট্র গঠিত হয় সেটিকে আমরা সাংস্কৃতিক সীমানা বলি। যেমন ভারত এবং পাকিস্তান ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়েছিল, যে কারণে এটিকে আমরা সাংস্কৃতিক ভিত্তিতে এই যে রেখা রয়েছে রেড ক্লিপ রেখা সেটিকে কিন্তু আমরা সাংস্কৃতিক ভিত্তিতে যে গড়ে উঠেছিল সেটি আমরা জানতে পারি। একইভাবে আমরা যদি দেখি এখানে রাষ্ট্রটি রয়েছে যুগোস্লাভিয়া, সেটিও কিন্তু ধর্মের ভিত্তিতে
বিভাজিত হয় পরবর্তীতে, এবং পরবর্তীতে যখন বিভাজিত হয় সেটি বিভাজিত হওয়ার সময়ও কিন্তু আমরা দেখেছি বিভাজিত হওয়ার পরেও রাষ্ট্রগুলোর মধ্যে সমস্যা রয়ে যায় এবং একই গ্রাম হয়তো দুটি ভাগে বিভক্ত হয়েছে। এবং একই সাথে আরো একটি বিষয় এখানে লক্ষণীয় যে এসব ক্ষেত্রে কিন্তু সমভূমি অঞ্চলে বিশেষ করে দেখা যায় যে একটি রাষ্ট্র থেকে আরেকটি রাষ্ট্রকে বিভাজিত করার সময় হয়তো নদী বা কোনো খালকে এখানে সীমারেখা হিসেবে চিহ্নিত করা হয়। এক্ষেত্রে কিন্তু একটি গ্রাম পুরোটাই হয়তো অন্য একটি রাষ্ট্রের মধ্যে পড়লো, সেখানে হয়তো দেখা যায় যে ধর্মীয়ভাবে একটি সংখ্যাগরিষ্ঠ যে ধর্মাবলম্বী ছিল তাদের সাথে কিন্তু সংখ্যালঘুরাও সেখানে অ্যাডাপ্টেড হয় সেই রাষ্ট্রে, এবং সেখানে কিন্তু সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠের অন্তর্ভুক্ত হয়। এটির আরো একটি উদাহরণ কিন্তু আমরা ভারত পাকিস্তানের ক্ষেত্রেও বলতে পারি, যে ভারত পাকিস্তান যখন ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় তখন কিন্তু ভারতে কিছু মুসলিম রয়ে যায় এবং পাকিস্তানে কিছু হিন্দু ফ্যামিলি রয়ে যায়। এটি কিন্তু তারা পরবর্তীতে সেখানেই অ্যাসিমিলেটেড হয়ে যায়। এরপর আমরা সীমানার উৎপত্তিগত প্রকারভেদ আমরা বলতে পারি পূর্ববর্তী সীমানা, পরবর্তী সীমানা এবং অবলুপ্ত সীমানা। পূর্ববর্তী সীমানা বলতে আমরা বোঝাচ্ছি যে কোনো একটি জায়গায় মানুষের কর্মকাণ্ড সেভাবে গড়ে ওঠার আগে বা ডেভেলপ করার আগেই যদি সেখানে সীমারেখা টেনে দেওয়া হয় সেটিকে আমরা পূর্ববর্তী সীমানা বলি। যেমন আলাস্কার যে অংশ সেখানে কিন্তু এই আলাস্কার যে সীমানা টেনে দেওয়া হয় কানাডার সাথে, সেখানে কিন্তু বড় ধরনের সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড সেখানে তৈরি হয়নি, বা মানুষের যে হস্তক্ষেপ সেখানে খুব বেশি হয়নি, তখনই কিন্তু এখানে এই সীমারেখা তৈরি করা হয়েছে। এবং এখানে উত্তর আফ্রিকার ক্ষেত্রেও একই রকম কথা, যেটি আগেও বলেছি, এখানে সে ধরনের কোনো সার্ভে করা হয়নি বা মানুষের হয়তো ওই ধরনের কোনো ডেভেলপমেন্ট এখানে ছিল না। সে কারণে কিন্তু এইসব অঞ্চলকে, বিশেষ করে বনভূমি অঞ্চল, গহীন অরণ্য যেগুলো, সেখানে কিন্তু এই ধরনের জ্যামিতিক রেখা দিয়ে কিন্তু সীমারেখা টেনে দেওয়া হয়েছে, এবং এগুলো কিন্তু পরবর্তীতে সমস্যার সৃষ্টি করেছে, যেটি আমরা আগেও বলেছি। পরবর্তী সীমানা এই ধরনের যখন কোনো একটি রাষ্ট্রে বা কোনো একটি অঞ্চলে যখন মানুষের কর্মকাণ্ড বা সাংস্কৃতিক কর্মকাণ্ড বা মানুষের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে সেখানে মানুষ বিভিন্ন শহর বন্দর নগর গড়ে তোলে, তারপর যখন সেখানে সীমারেখা দেওয়া হয় সেটিকে আমরা পরবর্তী সীমানা বলি। যেমন ভারত পাকিস্তানের উদাহরণ আমরা খুব সহজেই বলতে পারি। এখানে যুগোস্লাভিয়া যে বিভক্ত হয়েছিল সেখানেও কিন্তু সেই বিভক্ত হওয়া যে সীমানা সেগুলোকে আমরা পরবর্তী সীমানা হিসেবে চিহ্নিত করতে পারি। অবলুপ্ত সীমানা আমরা বলি যেটি আগে ছিল কিন্তু এখন নেই। আগে রাষ্ট্রের প্রয়োজনে সেখানে হয়তো এই সীমারেখাগুলো বা সীমানাগুলো তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই সীমানাগুলো আর সেখানে প্রয়োজন পড়েনি, কিন্তু এখনো সেই সীমানাগুলো সেখানে রয়েছে, যদিও তাদের কার্যকারিতা নাই। যেমন আমরা এখানে জার্মানির যে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির মধ্যে যে বার্লিন ওয়াল সেটি আমরা দেখতে পাই। এছাড়াও চীনের যে প্রাচীর, মহাপ্রাচীর বলি, সেটিও কিন্তু এখনো রয়ে গেছে। এটি কিন্তু চীনের উত্তর অঞ্চল থেকে যেন শত্রুরা এখানে আক্রমণ করতে না পারে সে কারণে কিন্তু এই সীমানা তারা তৈরি করেছিল। তো আমরা আগামী ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো একটু দেখে নিই। সীমানা সমস্যা আজকের ক্লাসেরই কন্টিনিউশন থাকবে। সীমানা সমস্যা এবং সীমানা ও সীমান্তের গুরুত্ব, আজকের ক্লাসের এই দুটি বিষয় আগামী ক্লাসে থাকবে। এরপর আমরা নতুন করে রাজধানী নিয়ে কথা বলবো, রাজধানী সাথে সম্পৃক্ত হৃদভূমি এলাকায় রাজধানী সম্পর্ক বিশ্লেষণ করব, রাজধানী গঠনের নিয়ামক নিয়ে আমরা কথা বলবো, রাজধানী পরিবর্তনের নিয়ামক কি সেগুলো আমরা দেখব, রাজধানীর প্রকারভেদ নিয়েও আমরা কথা বলবো। তোমরা অবশ্যই এই বইগুলো ফলো করবে আজকের ক্লাস নিয়ে, এবং এই কোর্স পুরোটা নিয়ে কিন্তু এই বইগুলো তোমরা ফলো করতে পারো। পলিটিক্যাল জিওগ্রাফির যে বই সুদীপ্ত অধিকারী রয়েছে সেটি কিন্তু খুব ভালো একটি বই, যদিও ইংরেজিতে লেখা। এই বইটি কিন্তু তোমাদের বেসিক বই হিসেবে কাজে দিতে পারে। তোমাদেরকে অশেষ ধন্যবাদ আমার সাথে
পুরো সময় ধরে ক্লাসটি করবার জন্য।